শিক্ষার্থী বন্ধুরা, শুভ সকাল। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমাদের পাঠের বিষয় অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র থেকে, বাংলা প্রথম পত্রের কবিতা থেকে আমরা আজকে যে কবিতাটি পড়ব, একটি খুব ভালো কবিতা, কালজয়ী কবিতাই বলতে হয়। বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতাটা 2 বিঘা জমি। 2 বিঘা জমি কবিতাটা যখনই আমরা আজকে আলোচনা করব, তার আগেই 2 বিঘা জমি কবিতার নামকরণ নিয়ে প্রথমে একটু কথা বলি। এই কবিতার মূল বিষয়বস্তুটা হচ্ছে গরিবের উপর সবলের যে অত্যাচারের কাহিনী। পুরা কবিতাটার মধ্যে সেই কাহিনীর একটা বর্ণনা। 2 বিঘা জমি নাম হয়েছে এই কারণে, এক গরিব কৃষকের মাত্র 2 বিঘা জমি ছিল, যে 2 বিঘা জমি নিয়ে তিনি জীবনযাপন করতেন, পরিবার পরিজন নিয়ে মোটামুটিভাবে জীবনযাপন করার চেষ্টা করতেন। কিন্তু সমাজের এক ব্যক্তি, অনেক টাকা পয়সার লোক যিনি ছিলেন, তিনি এসে তার সেই 2 বিঘা জমি নিয়ে নিলেন। এই কারণে নিলেন, তার উচ্চাভিলাষ যেটা ছিল, পাশেই ওই ব্যক্তির বেশ বড় একটা বাগান ছিল, সেই বাগানটাকে আরও সৌন্দর্যে মহিমান্বিত করার জন্য ওই 2 বিঘা জমি যেভাবে মিথ্যা দেনা দেখায়, মিথ্যা কথা বলে তাকে দেনাদার তৈরি করে, দেনাদার ভেবে সমাজের কাছে তুলে ধরে তাকে সেই ভিটা থেকে উৎখাত করা হয়। পরবর্তীতে সেই ব্যক্তি রাস্তায় রাস্তায় ঘুরে দিনাতিপাত করতে থাকে। এই কাহিনীটা এখানে বর্ণনা। তাই সর্বশেষ ওই ব্যক্তির যে 2 বিঘা জমি তিনি কেড়ে নিয়েছিলেন ওই জমিদার, আর 2 বিঘা জমি কেড়ে নেওয়ার ফলে তার যে করুণ পরিণতি ঘটেছিল ওই গরিব মানুষের, সেই পরিণতির কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে বলে এই কবিতাটার নাম কবি 2 বিঘা জমি দিয়েছে। 2 বিঘা জমি কবিতাটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমরা ছোটবেলা থেকেই জানো, শোনো। তার অনেক কবিতা, অনেক গান, অনেক নাটক, নোবেল তোমরা পড়েছ এ পর্যন্ত। তো তারপরে তোমরা যেটা জেনেছ, আমরাও যেটা জেনে আসছি, যে বাংলা সাহিত্যের জগতে রবীন্দ্র সাহিত্য, যেটা রবীন্দ্র সাহিত্য বাংলা সংস্কৃতিকে মানুষের কাছে আরেকটু অনেক বেশি মানসম্পন্ন করতে সমর্থ হয়েছে। যে কারণে বাংলা সাহিত্যে 1913 সালে রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। আরও একটা কথা, অনেক কথা আছে তার সম্পর্কে। আমরা যে স্কুলে আসি, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাদের দেশে, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আসার পরে শিক্ষার কাজ শুরুর পূর্বে, সময় মতো শিক্ষার কাজ যখন আমরা শুরু করি, তার পূর্বে আমরা যে জাতীয় সঙ্গীতটা করে থাকি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে, সেই জাতীয় সঙ্গীতের রচয়িতা এই কবিগুরু, বিশ্বনন্দিত কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে তার এই লেখাটা কেমন হতে পারে, এটা সহজেই অনুমেয়। আশা করি এই কবিতাটা তোমাদের ভালো লাগবে, তোমাদের মধ্যে অনেক চেতনার সৃষ্টি হবে। কি কি শিখতে পারবো এই কবিতাটা পড়ে, সেটা নিয়ে একটু অল্প কথায় তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি। এই কবিতাটা পড়ে আমরা শিখতে পারবো প্রধানত যে কথা প্রথমেই বলে আসছিলাম, যে সমাজে প্রভাবশালীদের অত্যাচার। সমাজে প্রভাবশালী যারা হয়ে থাকে, তারা শুধু অতীতে নয়, আজও অত্যাচার করে যাচ্ছে দুর্বল মানুষের উপর। যারা সমাজে দুর্বল, অর্থবিত্ত নাই, এদের পরে অত্যাচারের যে ঘটনা অতীতে ছিল, আজও সেই
দুর্ঘটনা প্রবাহমান, এখন কিন্তু ঘটে থাকে। সেই বিষয়টা আমরা জানতে পারব। এই কবিতা পড়ে আমরা জানতে পারব গরিবদের যে দুর্দশা প্রতিবাদ করার যে সাহস, যে ক্ষমতা, তাদের যে অর্থবিত্ত নেই বলে তারা পারে না, সে বিষয়টা আমরা জানতে পারব। এবং এর পরিণতি, কত করুণ পরিণতি এর হয়, সে বিষয়টা বিস্তারিত যখন আমরা কবিতাটা পড়ব তখন জানতে পারব। এই কবিতা পড়ে আরো আমরা জানতে পারবো গরিবদের প্রতি যে আমাদের সহানুভূতিশীল হওয়া দরকার। যদি আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ থাকে, যদি আমরা মানুষ সৃষ্টির সেরা জীব এ কথাটা ভেবে থাকি, সৃষ্টিকর্তা আমাদের এখানে পাঠিয়েছেন সৃষ্টির সেরা জীব হিসাবে, সৃষ্টির সেরা জীব হতে গেলে যে গুণটা থাকা দরকার সেটা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। মানুষ যখন অসহায় হয়ে পড়ে, মানুষ যখন দুর্বল হয়ে পড়ে, তখনই মানুষের পাশে যদি আমরা না দাঁড়াতে পারি তাহলে আমাদের মনুষ্যত্ব কোথায়, আমরা মানুষ হলাম কিভাবে? সে বিষয়টা এই কবিতার মাধ্যমে, এই কবিতা পাঠ করে যদি আমরা এই কবিতার মর্মার্থ ভালো করে উপলব্ধি করি তাহলে আমরা বুঝতে পারব। যা হোক, অনেক কথাই বলা হলো, কবিতা মূল বিষয় বস্তু সহ। এর সাথে এই কবিতাটা নিয়ে, কবিতার ভাববস্তু বা বিষয়বস্তুটাকে আমি আরেকটু তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। এই কবিতাটা নেওয়া হয়েছে কবিগুরুর একটা বিশেষ কাব্যগ্রন্থ চিৎকার। এই কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। তিনি এই কাব্যগ্রন্থের মধ্যে যে অনেক ঘটনা সন্নিবেশিত ছিল তার থেকে আমাদের জন্য, এই অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, এই বয়সে তারা কোন বিষয়টা তাদের কাছে তুলে ধরলে তারা বুঝতে পারবে, তেমনই একটা কবিতা এই কাব্যগ্রন্থ থেকে নিয়ে আমাদের পাঠে সংযোজন করা হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলার প্রথম পত্রে। তো এই কবিতার যে শব্দ, এই কবিতার যে ভাবধারা, এই কবিতার যে বিষয়বস্তু, সেটা অত্যন্ত সহজ আকারে সাধারণ ভাষায় আমাদের কাছে তিনি তুলে ধরেছেন। আমাদের বুঝতে মোটেও কষ্ট হবে না বলে আমার বিশ্বাস। আশা করি এই কথাগুলো, কবিতার কথাগুলো তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে এবং এর মূল বিষয়বস্তু বুঝতে তোমাদের কষ্ট হবে। আমি ফিরে আসছি আবারও রবীন্দ্রনাথের বিষয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, উনি জন্মগ্রহণ করেছিলেন 1861 খ্রিস্টাব্দে 7 মে। আমরা প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 25শে বৈশাখ পালন করে থাকি। 25শে বৈশাখ যখন উদযাপন করে থাকি রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে, রবীন্দ্র সাহিত্যের মাধ্যমে, এই 25শে বৈশাখ পালন করি এই কারণে যে ওই দিনটা বাংলায় ছিল 25শে বৈশাখ, আর সাল ছিল 1268 বাংলা সাল, এটা ছিল 1268। আরেকটা কথা তোমাদের, আমি যেটা আগে বলেছিলাম যে 1913 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন বাংলা সাহিত্যে বিশেষভাবে অবদান রাখার জন্য। সেই নোবেল পুরস্কারটা পেয়েছিলেন গীতাঞ্জলি কাব্যের জন্য। গীতাঞ্জলি কাব্য লিখে তিনি এই নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবার আমরা কবিতায় ফিরে যাব এবং কবিতা পাঠের সাথে সাথে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব যে তিনি তার ওই লেখার মধ্য দিয়ে কি কি বোঝাতে চেয়েছেন, কিভাবে আমি চেষ্টা করব যতদূর সম্ভব। এই কবিতা পড়ার আগে আরেকটু কথা না বললেই নয়। যে শব্দগুলো তিনি ব্যবহার করেছেন এখানে তা অতি প্রাঞ্জল ভাষায়, অতি সহজ সরল ভাষায় ব্যবহার করেছেন, যা আমাদের কাছে এত সহজ করে লিখেছে যে ওই সহজ শব্দটা অনেক সময় আমাদের জানা নেই বা জানা ছিল না, আমরা জানতে পারি। এখানে তোমাদের বইয়ে তোমরা 91 পৃষ্ঠা বের করো, এখানে শব্দার্থ যে জায়গাটা রয়েছে, শব্দার্থ টিকা, এখানে দেখলে বুঝতে পারবে। যেমন উনি প্রথম যে শব্দটা এখানে লিখেছেন শব্দার্থটাকে বোঝানোর জন্য, বিঘে। অনেকে বলবে যে বিঘেটা কি? বিঘে আমরা বিঘা বলে থাকি, বিঘে।
কিন্তু ওই বিঘাটাকে আরো সহজ সরলভাবে, আরো সুন্দরভাবে আমাদের বোধগম্য করার জন্য, সাধারণ মানুষের বোধগম্য করার জন্য বিঘে শব্দটা উনি ব্যবহার করেছেন। অনেক শব্দ আছে এভাবে ব্যবহার করা হয়েছে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। যাই হোক, আমরা কবিতায় ফিরে আসি। রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি। আমরা যখন এই কবিতাটা পড়বো তার আগেই তোমাদের বইয়ের 88 পৃষ্ঠা তোমরা দেখো। এই 88 পৃষ্ঠায় এখানে একটা ছবি রয়েছে। এখানে 3 জন লোক রয়েছে। এক পাশে রয়েছে এই কবিতার সেই গরিব মানুষটি, যাকে নিঃস্ব করে দেওয়া হয়েছিল, বুকে হাত জোর করে কাকুতি মিনতি করছে ওই বাবুর কাছে, এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর ওই বাবুর সঙ্গে যিনি রয়েছে, বাবুর একজন সঙ্গী, যারা সমাজে একটু প্রভাবশালী থাকে, তাদের কাছে এমনি লোক থাকে, 2-5 জন লোক সবসময় তাদেরকে দেখাশোনা করে, সেরকম একজন গ্রামের লোক তার কাছে রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে ঘটনাটা আমি বর্ণনা করলাম, কবিতার যে মূল কথাটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি, এই ছবিটায় কিন্তু সেটা অনেকটাই প্রকাশ পেয়েছে। 2 বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবে গেছি ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এই জমি লইব। গরিব মানুষটা ঋণের জর্জরিত, তার শেষ সম্বল বলতে মাত্র 2 বিঘা জমি আছে, আর কিছুই নেই। বাবু এসে বললেন যে জমি লইব কি। প্রথমে বলা উচিত ছিল জমিটা কি তোমার বেচা দরকার বা বেচবে কিনা কোনো প্রয়োজন। যদি এভাবে আসতো তাহলে সমাজ, সামাজিকতা, মানুষের প্রতি মনুষ্যত্ববোধ ওনার যা আছে এর একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পেতাম। কিন্তু সেভাবে না বলে উনি কথাটা বলছেন, বুঝেছ উপেন, এই জমি লইব কি। জোর করে শব্দটা এমনভাবে ব্যবহার করা হয়েছে, সেন্টেন্সটা এমনভাবে এখানে দেওয়া হয়েছে যে জোর করে নিতে হবে, এরকম একটা ভাব আমরা বাক্যের মধ্যে খুঁজে পাচ্ছি। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, যে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। উপেন এই 2 বিঘা জমির যে মালিক, অত্যন্ত নিরীহ, অত্যন্ত গরিব মানুষ, অনেক কাকুতি মিনতি করে উনি বলছেন, কহিলাম আমি, তুমি ভূস্বামী। ভূস্বামী মানে কি? যার অনেক জমি রয়েছে, অনেক জায়গা রয়েছে। তোমার তো অনেক জায়গা জমি রয়েছে, তুমি এই জমিটা না নিলে হয় না। আমার তো আর কিছুই নাই, আছে মাত্র এই 2 বিঘা জমি, এটা বাবু তুমি নিয়ে। কিন্তু বাবু না নিয়ে ছাড়বে। শুনি রাজা কহে, বাবু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে 2 বিঘে, প্রস্তে লিখে সমান হইল। বাবুর বলছেন, ওর কাকুতি মিনতির কথা শোনার পরেও সে বলছে, জানো আমি এখানে একটা বাগান করেছি, এই বাগানে অনেক গাছপালা, ফুল ফল রয়েছে, তবে দৈর্ঘ্য প্রস্থে যদি সমান হয় তাহলে আরেকটু বড় হবে, আরো ভালো দেখা যাবে, তাই তোমার ওই জায়গাটা আমাকে দিতে হবে। প্রস্থ দিকে যে শব্দ দুটো এখানে লেখা রয়েছে, তোমরা যখন পাটিগণিতের অঙ্ক করো, আমরা যখন পড়তাম, সেখানে দৈর্ঘ্য প্রস্থ এখনো তোমাদের বই আছে, দৈর্ঘ্য কি প্রস্থ কি। দৈর্ঘ্য প্রস্থে 4-5 সমান হয়ে যাবে ওই 2 বিঘা জমি যখন নিতে পারবে। এজন্যই একটা মানুষকে তার শেষ সম্বল থেকে বঞ্চিত করে নিজের সুখের আশা ভেবে, নিজের মনের আশা পূরণ করার জন্য তিনি এই কাজটা করছেন। এতে করে মনে হয় যে মনুষ্যত্ববোধ আছে কি নেই এটা আমাদের ভাবতে হবে। তার মধ্যে পরে বলেছে ওটা দিতে হবে। বাবুর কথাগুলো এরকম, ওটা দিতে হবে, না দিলে শোনা হবে, জোর করেই নিবে।
সমাজে এখনো, আগে ছিল, এখনো এরকম আছে। একজন গরিব মানুষ, সে সঠিক বিচার পায়, সমাজে বসলে সঠিক বিচার তার পক্ষে দেয়। যাদের পয়সা কড়ি আছে তাদের পক্ষে বিচার দেয়। আমরা লেখাপড়া শিখছি, তোমরা লেখাপড়া শিখছো। আমরা এই বিষয়গুলোকে যদি বুঝতে না পারি, যদি উপলব্ধি করতে না পারি, সমাজের মানুষ যদি আমাদের দিয়ে উপকৃত না হয়, তাহলে আমাদের এই শিক্ষার মূল্য নেই। এই কথাটা ভাবতে হবে। যে কথা বলছিলাম যে এই কবিতাটা পড়ে আমরা কি পাবো? এখানে মনুষ্যত্ব বোধ জাগবে, মানুষের প্রতি ভালোবাসা জন্মাবে। তা না হলে আমরা নামধারী মানুষ হয়ে থাকবো, প্রকৃত মানুষ বলে আমরা সমাজে পরিচয় দিতে পারব। উনি বলছেন ওটা দিতে হবে, কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি। যখন বাবু বললেন দিতে হবে, তখন ওই গরিব মানুষটা হাত জোড় করে পানি, অর্থাৎ 2 হাত, পানি হাত, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খালি। চোখে জল এসে গেছে। ওই ভিটেটা রক্ষা পাওয়ার জন্য সে বুকে হাত জোড় করে বাবুর কাছে মিনতি করছে, কিন্তু বাবু শোনার পাত্র না। এরপরে বলছেন সপ্ত পুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাটা। 7 পুরুষের বাস এখানে। দন্যের দায়ে বেঁচে বসে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। উনি কি বলছেন? নিজেকে লক্ষ্মী ছাড়া হিসেবে আখ্যায়িত করলেন নিজে। কেন করলেন? যে আমার সামান্য 2 বিঘা জমি, সেটাও বাবু নিয়ে যাবে আর আমি দেব, তাহলে আমি তো লক্ষ্মী ছাড়া। এই কথাটা তিনি ব্যবহার করেছেন। নিজেই নিজেকে একটা খারাপ কথা তিনি বললেন। দন্যের দায়ে বেঁচে বসে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। গরিব মানুষটার কথা শুনে রাজার চোখ লাল হয়ে গেছে রাগে। জমিটা নিতেই হবে, কিন্তু ও এত কাকুতি মিনতি কেন করবে? রাজার রাগ এই জন্য চোখ লাল হয়ে গেছে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে। ক্রূর হাসি মানে খারাপ ভাব, মুখের অবয়বটা খারাপ হয়ে গেছে, মানে ছল চাতুরির একটা চিহ্ন তার মুখে ফুটে উঠেছে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যায়। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে, করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার পথে। কি হয়েছে? ওর যখন মন মানছে না ভিটে ছাড়তে, তখন বাবু ছল চাতুরি করে ডিগ্রি অর্থাৎ আদালতের একটা নির্দেশ, আদালতে গিয়ে কিছু ভুল অর্থাৎ ভুয়া কাগজপত্র দিয়ে, যাকে বলা হয় জাল সই, এই জাতীয় কাজ করে আদালত থেকে অর্থাৎ কোর্ট থেকে একটা রায় নিয়ে এসছে। সেই রায়টা এসছে যে তোমাকে ভিটে ছেড়ে দিতে হবে। উনি টাকা পয়সার মানুষ, টাকা দিয়ে কাজটা করতে পেরেছে, কিন্তু উপেনের মতো মানুষের, গরিব মানুষের তার ওই কাজটাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা নেই। তার টাকাও নাই, ক্ষমতাও নেই। সমাজের মানুষ এভাবে তখন নিষ্পেষিত হতো। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এই কথাটা অত্যন্ত বাস্তব কথা। যারা সমাজের বড় শ্রেণীর মানুষ, ধনী মানুষ, এরা কি করে? সাধারণ মানুষকে ঠকায়। সাধারণ মানুষের পয়সায় এরা বড় বড় ইমারত গড়ে তোলে। আমরা দেখতে পাই সকাল না হতে যারা কৃষক শ্রেণীর মানুষ, যারা শ্রমিক শ্রেণীর মানুষ, তারা কাজে বেরিয়ে যায়, সন্ধ্যায় ফিরে আসে, হয়তো দিনের যে মজুরিটা সেইটা নিয়ে ফিরে আসে। সারাদিন রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা ওই যে ইমারতগুলো গড়ে তুলছে, সেই ইমারতে, সেই বিল্ডিংগুলোতে, সেই দালানগুলোতে আমরা অনেক সুখের সঙ্গে বসবাস করছি। আর ওরা কি করছে? সারাদিন পরিশ্রমের পরে সন্ধ্যায় বাড়ি যেয়ে
হয়তো দুটো লবণ ভাত খেয়ে আবার ঘুম পড়ছে, রাতটা যখন কেটে গেল আবার কখন বেলা 8টা বাজবে, তখনই আবার কাজে বেরিয়ে যেতে হবে, ওই বাবু সাহেবদের ওই ইমারতগুলো গড়ে দিতে হবে, তারপরে টাকা দেবে, সেই টাকা নিয়েই তাদের জীবন চালাতে হবে। এভাবেই সাধারণ মানুষের জীবন কাটে। এরপরে বলছে, মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। শেষে কি হলো, উপেন সেই চিন্তাই করলো, যার কিছু নেই তাকেও সৃষ্টিকর্তাকে ডাকতে হয়, সৃষ্টিকর্তার চিন্তা করতে হয়। তখন উপেন এমনই একটা চিন্তা করলো যে সৃষ্টিকর্তা আমার পরে মনে হয় অত্যন্ত সদয়, আমাকে মনে হয় ভালোবাসে, তাই মাত্র 2 বিঘা জমি দিয়ে আমাকে সন্তুষ্ট উনি করতে চান না, তাই এই 2 বিঘা থেকে আমাকে উৎখাত করে দিয়েছে ওই বাবুর মাধ্যমে। এখন আমাকে কি দিয়েছে, সমস্ত পৃথিবীটা আমাকে দিয়েছে, আমি সমস্ত পৃথিবীতে ঘুরে ঘুরে বেড়াবো, রাস্তায় রাস্তায় এই সমস্ত পৃথিবীটাই আমাকে দিয়ে দিয়েছে। এই চিন্তা ভাবনাই তখন উপেনের মনে রেখাপাত হল। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। যখন তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন, তখন দেশের বিভিন্ন জায়গায় তিনি ঘুরে ঘুরে বেড়ালেন, দেখলেন প্রাকৃতিক সৌন্দর্য, অনেক বৈচিত্র্যময় এই পৃথিবী, এটা উনি অনুভব করলেন, এটা উনি দেখলেন। কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি, তবু নিশিদিনে ভুলিতে পারিলে সেই 2 বিঘা জমি। হ্যাঁ, বিশ্ব নিখিল তার হয়ে গেছে, তিনি সমস্ত পৃথিবীতে সমস্ত দেশের সব জায়গায় তিনি ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু তার মন থেকে মুছে যায়নি তার সেই বাড়িটার কথা, তার সেই 2 বিঘা জমির কথা। কারণ আমরা আরেকটা কথাই জানি যে জননী জন্মভূমিস্ব স্বর্গাদপি গরীয়সী, জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও বড়। তো আজকে আমরা এই কবিতাটা, সমস্ত কবিতাটা শেষ পর্যন্তই কিন্তু গরিবের উপর সবলের অত্যাচারের কাহিনী বিস্তৃতভাবে লেখা রয়েছে। আমি আজকে এই পর্যন্ত রাখতে চাচ্ছি। কবিতার বাকি যে অংশটা রয়েছে আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে এটা আলোচনা করতে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশা রেখে আজকের ক্লাস আমি শেষ করছি।